ঋণ খেলাপির ক্ষেত্রে তো রিশিডিউল করে দেয়। ব্যাংকের যে সুযোগ সুবিধাগুলি আছে সেটার মধ্যে দিয়ে ব্যাংক অনেক সময় নির্বাচন করার সুযোগ করে দেয়, নিয়মের মধ্যে দিয়ে দেয়। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে আমি বলবো, খুব পরিষ্কার করে বলবো, আজকে সরকারে যারা আছেন তারা কয়জন দ্বৈত নাগরিক? নিজেরাই দ্বৈত নাগরিক, তারা আবার দ্বৈত নাগরিকত্ব নিয়ে এত কথা বললো কেন বলেন? এটা একটা প্রশ্ন না? বর্তমান সরকার তারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশ চালাতে পারে, তার দেশের জন্য কোনো অবদান নেই। তাহলে তারা যদি দেশ চালাতে পারে তাহলে দ্বৈত নাগরিক তাহলে নির্বাচন করতে পারে না কেন? তাহলে আপনার ওই যে ভোটারদের ভোট নিচ্ছেন কেন? বিদেশে যারা অবস্থান করতেছে তাদের ভোট নিচ্ছেন না? তারা নাগরিকত্ব না তারা পায়নি, তারা চাকরি করতেছে। তাদের ভোটকে আমরা সমর্থন করি, যারা বিদেশে যারা আছেন তারা ভোট দিতে পারুক। তারা যেহেতু বড় ধরনের রেমিটেন্স পাঠায়, আমরা দেশটা মোটামুটি যারা বিদেশে থাকে তাদের উপর নির্ভরশীল আমাদের দেশ, এটা বলতেই হবে। আমার কথা হলো যে এই দেশে বড় অবদান কি জানেন? আমি গত কয়েকদিন আগে আমাদের প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে রোববার দিন আপনার আইন শৃঙ্খলা মিটিং হয়, আইন শৃঙ্খলা কমিটি মিটিং হয়। সেখানে এসপি, ডিসি, র্যাব, সেনাবাহিনী, এনএসআই, এসবি, মানে যত ধরনের অর্গানাইজেশন আছে সব সিট থাকে। আমি বসছি, একটু পরের দিকে গেছি, আমার ডান পাশে শিমুল বিশ্বাস, তারপরে আমি, বাম পাশে জামাতের আমির প্রার্থী আমার এখানকার, তারপরে পাশের প্রার্থী। আমাকে তো সবসময় পরেই বলার জন্য সুযোগটা করে দেয়। তা আমি প্রথমেই বললাম, সব কথা শোনার পরে বললাম যে আমার ডান পাশে আছে মিথ্যাবাদী বসা। শিমুল বিশ্বাসকে দেখে বললাম আমি হলাম মহামিথ্যাবাদী, তাকায় আছে ওরা। আমার বাম পাশে আন্তর্জাতিক মিথ্যাবাদী, আর তারপরে এটা আছে সারা বিশ্ব চ্যাম্পিয়ন মিথ্যাবাদী। তো সারা প্রশাসন হতবাক হয়ে গেছে, যেটা আপনি কি বলছেন? আমি বলছি হতবাক হয়েছেন আপনারা? আমি কেন বলছি জানেন? আমরা যে নমিনেশন পেপার সাবমিট করলাম তাতে আমরা লিখেছি 25 লক্ষ টাকা আমরা ব্যয় করব। আমরা প্রত্যেকেই তো 25 লাখ, 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা খরচ করবো এখানে, তাহলে এটাকে মিথ্যাবাদী বলা হলো না? আবার নির্বাচনের পরে যখন ব্যয় হিসাব দেওয়া হবে তখন আবার ঠিক আমরা লিখবো 24,99,999 টাকা, অর্থাৎ সর্বোচ্চ 25 লাখ। তাহলে আমরা মহামিথ্যাবাদী হয়ে গেলাম। এই নির্বাচন কমিশন এই আইনটা কেন রেখেছেন? এতে নির্বাচন কমিশন বিচার হওয়া উচিত। আমি একমাত্র ব্যক্তি যে আমি কোনোদিন নির্বাচনের পরে আমার নির্বাচনের ব্যয় আমি নিজে চিকিৎসা করিনি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি 91 সালে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছিলাম। তখন গনি প্রিন্সিপাল নামে পাবনার একজন নাম করা প্রিন্সিপাল ছিলেন, মুরুলগড়ের প্রিন্সিপাল, ওনাকে আমার চিফ এজেন্ট করেছিলাম। যখন ব্যয় হিসেব দেয় তখন 3 লক্ষ টাকা ছিল নির্বাচনে খরচের। আমি স্যারকে বললাম, স্যার আমি এটা স্বাক্ষর করবো, আমার খরচ করেছিলাম 10 লাখ কি 9 লাখ এরকম। তো বললাম স্যার এটা মিথ্যা কথা হবে, আমি পারবো না। তো তুই নির্বাচন করছিস, দিতে পারো না? স্যার আমি পারবো না। তো কি করবো স্যার আপনি দেন। তাহলে বললো হাবিব ঠিক আছে, আমি একটা প্রিন্সিপাল, একটা কলেজের প্রিন্সিপাল, আমি যদি একটা মিথ্যা স্বাক্ষর দেই একটা কলেজের প্রিন্সিপাল, জাতির অত ক্ষতি হবে না। তুমি হাবিব, তুমি যে একটা মিথ্যা স্বাক্ষর করো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে জাতির। অতএব ঠিক আছে আমি ওটা করি। আমি চিন্তা করতে পারেন আজ থেকে 35 বছর আগে। এবং এরপরে আমি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি, কখন নির্বাচন হয়েছে হয়নি, মাঝপথ থেকে সরে আসতে হয়েছে, একবারও আমি ব্যয়ের হিসাবে স্বাক্ষর আমি করিনি। আমাদের চিফ এজেন্ট থাকেন তিনি করেন, আমি করিনি। তাহলে এই মিথ্যা কথা বলি যখন আমি জমা দেবো এবং জেতার পরে বা হারার পরে যখন আমি আবার ওই মিথ্যাটা আমি স্বাক্ষর করবো, তখন আমি জিতে 3 টন গমকে 3,30,000 টন গম লিখে দিতে আমার হাত কাঁপবে না। এইগুলি ঠিক না করে দ্বৈত নাগরিক তার জন্য নির্বাচন করতে পারবে না, এটা আইন করলে সেভাবে করা উচিত। তাই আগে এই যারা দ্বৈত নাগরিক যারা আছে তারা আগে পদত্যাগ করুক। ওরা কেন দেশ চালাবে? ওদের কোন অবদান আছে? এই যে 16-17 জন আছে দ্বৈত নাগরিক যাদের আছে, এই দেশে কোন কাজ ওরা লাগছে, কোন সময় কাজে লাগছে?
আপনি বিদেশে আছেন, আপনাকে আমি ছোট করার জন্য বলছি, তারপরে বলবো আপনি যদি এই দেশে থাকতে পারতেন ভালোভাবে, তাহলে আপনি কিন্তু লন্ডনে যেতেন না। এই দেশে যারা ভালো, একটা ভালো দেখেন তো, একটা ভালো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, কেউ বিদেশে থাকে কিনা? একটা ভালো ডাক্তার থাকে? থাকে না। তারা থাকে, তারাই যায় যারা দেশে খুব ভালো করতে পারে না, মাঝারি করছে, তারাই ওখানে যায়। এই যত সাংবাদিকগুলি গেছে, ইলিয়াস আলী কত দরের সাংবাদিক, পিনাকি কত বড় সাংবাদিক বলেন তো? ও তো ডাক্তার, ডাক্তার হিসেবে ফল করে চলে গেছে। আর গালি বিল্টন, না না, আমি উদাহরণ বলছি, আমার বিরুদ্ধে তো লাগছে, আমি বলতেছি গালি বিল্টন কি এমন ব্যক্তি? মিনা ফারাহ কয়েকদিন খুব লেখা লেগে গেল, এই যে মিথ্যা কথাগুলি বলে, কি এমন? নূরজাহান কি এমন? এরা কি এত, এরা বিদেশে থেকে মনে করি মহা পণ্ডিত, এবং সেই সময় তো পণ্ডিতের কথাবার্তা বলে। আমার কথা হলো যে আমার দেশের কোনোটাই তো ঠিক নেই। আমি বিদেশি নাগরিককে দিয়ে আমি দেশ চালাচ্ছি, মানে দ্বৈত নাগরিকত্ব যারা আছে, সেখানে আমাদের দু একজন ব্যক্তি থাকতে পারে, বিএনপির ভিতরে থাকতে পারে, অন্য দলের ভিতরে থাকতে পারে, বিএনপির ভিতরে শুধু তা তো না, অন্য দলের ভিতরে আছে, সেটা প্রকাশ না। আর ঋণ খেলাপির ব্যাপারে সেখানে সেটা ব্যাংক বুঝবে তাদের সাথে, সে ব্যাপারে আমার বলার কিছু নাই। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে আইন করলে সেভাবে করা দরকার। যেমন একটা ঘটনা বলি, বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি একজন মহিলা, তার নাম রুমিন ফারহানা। ওকে এমপি বানানো হয়েছিল। একজন আমাদের মহিলা সংসদ সদস্য কোটায় পাওয়া গিয়েছিল, বাবা একশো নাম করা মানুষ ছিলেন, ইলিয়াস সাহেব। তো তখন আমাদের মহিলা নেত্রীরা বিদ্রোহ করলো যে তাকে কেন করা হলো, আমরা তো আন্দোলন করলাম। চায়না যখন তাকে পাঠানো হলো, তখন মহিলা নেত্রীরা বিদ্রোহ করলো, ওকে কেন পাঠাবে, ও কোথায় মিছিল করছে, কয়দিন মিছিল করছে। এখন সে রুমিন ফারহানা আমাদের স্বতন্ত্র প্রার্থী হয়ে মুখে যা আসছে তাই বলছে। সে এমপি হওয়ার পরে একটা প্লট চেয়েছিল, প্লটে লেখা ছিল যার ঢাকাতে কোনো প্লট নেই, বাড়ি নেই, তাকে একটা প্লট দিয়ে বাধিত করা হোক। এইটা নিয়ে মহা সমালোচনা। রুমিন ফারহানার কিন্তু টেলিভিশনের টক শো বন্ধ হয়ে গেছিল এই উত্তর দিতে না পারার কারণে। তখন আমি কি ব্যাখ্যা দিয়েছিলাম, আরে রুমিন ফারহানা তো দেখেছে, ওদের ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, বাধিত হলে বেশি আনুগত্য দেখানো হয়, ওটা মানে হয়তো ভালো করে বোঝেনি। কিন্তু রুমিন ফারহানা তো একটা প্লট চেয়েছে। কিন্তু যারা এই যে এখন এমপি মন্ত্রীরা আছেন, যে কথা আমি বললাম যে খরচ করবে 25 লাখ টাকা, খরচ করেছে 5 কোটি 10 কোটি, ও তো আরো মহা মিথ্যাবাদী। রুমিন ফারহানার এই মিথ্যা কথা নিয়ে এত কথা বলার কি আছে? আজকে আমাদের দেশ জাতিটা ওই জায়গায় চলে গেছে। অতএব এই দেশে এখন যা কিছু হচ্ছে, আইন অনেকটাই বানানো হচ্ছে, অনেকটা নিজের মতো করে, আইনটা সবসময় নিজের মতো করে হয়। আমি যদি আইনজ্ঞ না, বিশেষজ্ঞ না, পৃথিবীতে আইন সৃষ্টি হয়েছে কিসের জন্য? গরিবদেরকে বাঁচানোর জন্য না, শাসকদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইন সৃষ্টি আছে পৃথিবীতে। যত আইন সৃষ্টি আছে সব আইন তাই। এখন জামাত ইসলাম আজকে যে জায়গায় গিয়েছে, এখন বলেন এই দেশে জামাত ইসলামের ও রাজনীতি করার কোন অধিকার আছে? হ্যাঁ, আপনি বলবেন তাহলে আপনার সাথে দোষ। হ্যাঁ, দোষ ছিল। তখন একটা দল ক্ষমতা ছিল, তারা দেশের ভিতরে অত্যাচার নির্যাতন করতো, তারা ফ্যাসিস্ট হয়েছিল। এখন একটা লোকালয়ে যখন একটা হিংস্র প্রাণী, আপনি সেটা বলেন বাঘ হোক, ভাল্লুক হোক, সিংহ হোক, যদি পোস্ট করে, ওই গ্রামের শত্রু মিত্র, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, খ্রিস্টান, কোন ভেদাভেদ, সবাই মিলে শত্রুকে, ওই ওই বন্য প্রাণীটাকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, হত্যা করার চেষ্টা করে। তা আমরাও আওয়ামী লীগ যখন অত্যাচার বেশি করেছে, তার হাত থেকে বাঁচার জন্য বা আন্দোলন ফিরিয়ে আনার জন্য জামাতের সাথে করে নিয়ে আমরা একসাথে আন্দোলন করেছিলাম। আওয়ামী লীগও সেই কাজটি করেছিল 1986 সালে, এবং আরো চূড়ান্ত ভাবে করলো 1994 সালে। 2 জন মহিলা সংসদ সদস্য বিএনপির কাছে নিয়ে সমর্থন দিয়েছিল, তারা সংসদে পদত্যাগ করে আওয়ামী লীগের সাথে করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে আন্দোলনের দাবি তুললো। তো এই কথা কি কেউ বল না, বিএনপির সাথে আসলে সেটা বলে। তাই বলে কি ওরা যে 71 স্বাধীনতা পরাজিত শক্তি, ওরা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনদের পাকিস্তান হাতে তুলে দিয়েছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে সার্চার করে দিয়েছে, এখনো তারা স্বাধীনতাকে স্বীকার করেন, এখনো বলে গঠন করলে বছর, এখনো তারা সবার স্মৃতির সাথে যাদের যায় না। তার মানে আমাদের ঐক্য করেছিল বলেই কি এগুলি তা মিথ্যা হয়ে যাবে? এই জন্য বলি, এখন জামাত যেগুলি করতেছে, যেগুলি একেবারে অনৈতিক
এবং জামাতের কথাবার্তা বক্তব্য যেগুলি তারা বলছে, এগুলি যদি আপনি ধরেন তাহলে রাজনৈতিক নিশ্চিত হওয়ার কথা। তারা যদি অসত্য কথা বলে, যেটা প্রমাণ, যেটা সম্ভব না, তারা বলে তাদের কথা মতো সূর্য দাঁড়িয়ে থাকবে। তারা বলে যে ভোট দেব বা না দেব আমরাই ক্ষমতা দেব। তারা বলে যে যদি জামাতের সাথে ভোট না দেয় তাহলে বলে তারা কাফের হয়ে যাবে। যদি ধানের সাথে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এই সমস্ত কথাগুলির কারণ তো ওই দ্বৈত নাগরিকত্ব যে পাপ করছে তার চেয়ে বেশি ব্যক্তিরা করছে, তার চেয়ে বেশি ব্যক্তিরা করতেছে। তারা জামাত ইসলাম বলে ইসলামিক রাজনীতি করে, আল্লাহর আইন শাসন করতে, সৎ মানুষের শাসন দিতে। তাহলে 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 কৃষ্ণনন্দীকে তারা বলে যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ নবীর কোরআন শরীফে মিজানের কথা আছে, অর্থাৎ দাড়িপাল্লার কথা আছে, অর্থাৎ দাড়িপাল্লাকে জেতানোর জন্য স্বয়ং আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। তাহলে এই যে কৃষ্ণনন্দীর দাড়িপাল্লা জেতানোর জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কৃষ্ণনন্দী বলছে জামাত ইসলামিক দল না, এরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের দল। তো এই কারণে এদের সবই তো বাতিল হওয়া উচিত। একে মিথ্যা যে সম্রাট তারা বেহেশতে দিতে চায়, দাড়িপাল্লা ভোট দিলে না বেহেশতে দেওয়া যাবে, যেটা অসম্ভব একটা জিনিস যেটা বলে, এটা কি? তারপর তারা কি বলে, দাড়িপাল্লা একবার ভোট দিলে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব হবে সেই তার সব হবে। তো এগুলিতে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদের চেয়েও তো এটা খারাপ, ভয়ঙ্কর। হ্যাঁ, দ্বৈত নাগরিকত্ব কেউ কেউ দিনে থাকতে পারে না, চলে গেছে। যেমন আমাদের এইসব মিলন চলে গেছিল একটা সময়, পরে এসে তার নাগরিকত্ব প্রত্যাহার করে নিয়েছে, বিদেশি নাগরিকত্ব সে বাতিল ঘোষণা করেছে, দেশের নাগরিকত্ব নিয়েছে। এরকম অনেক ক্ষেত্রে অনেক হয়ে যায়, এর ভিতরে দু একজনের হতে পারে। এখন তারপরে আমি বলবো যে এই ব্যাপারে কনসিডার করার সুযোগ থাকলে করবে, না করবে। এখন আমাদের সবার হয়ে গেছে তা তো না, আমাদেরগুলো প্রকাশিত হয়েছে, কিন্তু অন্যদের ভিতরে এটা নিয়ে রাস্তায় নামবে এনসিপি মাঠে নামলেই বা কি আর না নামলেই বা কি। এনসিপি যে অপকর্মটা করছে তাদের তো আমরা সম্মান করতাম, কিন্তু জামাতের সাথে যোগ দিয়েছে কিসের জন্য? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র। অথবা তারা জামাতেরই প্রোডাক্ট। একসময় তারা জামাত শিবির করতো, পরে গা বাঁচানোর জন্য ছাত্রলীগ এসেছিল, যেমন জামাত এসেছিল। জামাতে কোনো মিছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি দীর্ঘ 15.5 বছর? কোথাও কোনো বিশ্ববিদ্যালয় তো ছিল কোথায়? তো জন্ম হলো কোথায়? এত শিবির আসলো থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় সব ছাত্রলীগ হয়ে গেছিল, যাদের নিজেদের গোপন পরিচয় গোপন করে তারা এখন যদি বলে এনসিপির কথা এখন 2 পয়সা মূল্য নেয়। যদি জামাতের সাথে না গিয়ে ওরা যদি নিজেদের মতো থাকতো, আমি ওদের সেদিন একজনের সাথে আমার টকশোতে আমি বসছিলাম, কয়েকদিন ঢাকা গেছিলাম, বাংলা বিষয় আমি বললাম দেখো তোমরা 10 লাখ 12 লাখ ভোট পেতে, তারা বাংলাদেশ 398 দিলে বা আরো বেশি পেতে পারতে, তাহলে তো তোমরা আপাতত 2-3টা আসন পেতে, তোমাদের স্ট্রেন্থ তোমাদের শো করতে পারতে, ফিউচারে তোমরা জানিয়ে দিতে পারতে। এত ইয়াং ছেলে একসাথে হয়ে রাজনীতি করতে, তোমরা স্বাধীনতা বিরোধী দেশে চলে গেলে, তোমরা যখন স্ট্যান্ড নিয়েছিলে 71-এর পরাজিতদের বিরুদ্ধে, তখন তোমাদের জন্য আমি সর্বপ্রথম আমার দলের সিদ্ধান্ত ছাড়াই আমি সরাসরি নির্বাচন কমিশনকে বলেছি যে ওদেরকে নিবন্ধন দেওয়া হোক, কারণ ওরা আন্দোলন করেছে সব জায়গায়, সবসময় আইন মানা যায় না। ওরা যখন আন্দোলন করেছে জীবন দিতে গিয়েছে তখন আইনের মাধ্যমে গিয়েছিল, হয়তো দেওয়া হোক, হ্যাঁ দিল। ওরা যখন শাপলা চাইলো তখন আমি বললাম শাপলা দেওয়া হোক, কাঁঠাল যদি দেওয়া যায়, অন্য কিছু শাপলা দেওয়া যাবে না কেন? আচ্ছা ঠিক না। ওই দিন আমি বললাম যে এখন যদি তোমাদের পক্ষে আমরা এখন এই যে তোমার চরিত্র তোমাদের পক্ষে বলতাম না, একদম। সেজন্য এনসিপি তো ডাক দেয়, জামাত সহ মাঠে নামলে পারে, নামতে পারে। তো নির্বাচন বয়কট করার ক্ষেত্রে যদি যায়, এনসিপি কেন, এনসিপি জামাত কেন, জামাত মিলেও তো না নির্বাচন ঠেকাতে পারবে না, সরকারকে নির্বাচন করতেই হবে। কারণ সরকার নির্বাচন না করলে ক্ষমতা থাকবে না। আজকে কত তারিখ? 20 তারিখ। আপনি দেখেন, আমি কথা বলে রাখছি, যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন সরকার না করে তারপরে এই সরকার ক্ষমতা থাকবে না এবং তাদের বিদায় হবে অত্যন্ত করুণ। দেশটা ধ্বংস করতে আমরা দিতে পারি না, ক্ষমতা যে যায় যাক, কিন্তু নির্বাচন না হলে দেশের অর্থনীতি যেভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, আমরা জিডিপি গ্রোথ কমতে কমতে শেষের দিকে চলে এসেছে, কোন নির্বাচন নাই। এটা একটা দেশ হলো, একটা অন্য সরকার দীর্ঘদিন দেশ শাসন করতে পারে? অতএব এনসিপি টাকে 2টা লোক আর মাঠে নামবে।